খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। মেডিকেল বোর্ড অনুমতি দিলে 9 ডিসেম্বর রাতে লন্ডন যাত্রা। থেমে নেই বিএনপির নির্বাচনী প্রচারণা। তারেক রহমানের নেতৃত্বেই জয়ের আশা, বড় ফ্যাক্টর হতে পারেন জুবাইদা। তার নেতৃত্ব, তার প্রকাশ দেখানোর জন্য পরিসরটা তৈরি করতে হবে। এখন দল হিসেবে যদি বিএনপি সেই পরিসরটা বাকি যে অল্প সময়টা আছে সেই সময় তৈরি করতে পারে, তাহলে সেটা কালকে থেকেই শুরু করা না, আজকে থেকেই শুরু করা। রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছরেও স্বাভাবিক হয়নি ব্যাংক খাত। খেলাপিদের বিরুদ্ধে পদক্ষেপের তাগিদ। সরকার যে টাকাটা ব্যয় করবে এই ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য, প্রকৃতপক্ষে সেই টাকাটুকুই ভবিষ্যতে উঠে আসার জন্য আমি মনে করি একটা সংখ্যা হিসাবে থাকছে। বেনাপোল বন্দরে নিম্নমুখী রেলপথে পণ্য আমদানি, নিষেধাজ্ঞা আর ভিসা জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। এবং 22 মাস পিছিয়ে এসএ গেমসের নতুন সূচি 2027 নভেম্বর। পাকিস্তানের নিরাপত্তা ও প্রস্তুতি ঘাটতিই কারণ। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা। এভার কেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রোববার বিকেলে তাকে দেখতে এভার কেয়ারে আসেন ডাক্তার জুবাইদা রহমান। এদিকে খালেদা জিয়াকে নিতে 9 ডিসেম্বর সকাল 8টা 20 এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। মেডিকেল বোর্ড অনুমতি দিলে সেদিন রাতেই তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। ব্যাগটা জানাচ্ছেন তানজিলা খান মিম। গুনে গুনে 15 দিন, বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উদ্বিগ্ন, উৎকণ্ঠা আর প্রার্থনায় মশগুল বিএনপির নেতাকর্মীরা। একটাই প্রত্যাশা, সব ধরনের শারীরিক প্রতিকূলতা জয় করে দ্রুতই সবার মাঝে ফিরবেন তিনি। 5 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে লন্ডন থেকে ছুটে আসেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। পরিকল্পনা ছিল তিনি আসামাত্রই শাশুড়িকে নিয়ে চিকিৎসার জন্য রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত জটিলতা আর শারীরিক অবস্থা বিবেচনায় বারবার পরিবর্তন হচ্ছে সেই সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে নিশ্চিত করে জানায়, খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স 9 ডিসেম্বর সকাল 8টা 20 ঢাকায় অবতরণ করবে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে সেদিনই রাত 9টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বেশ কয়েকবারই আবেদন এসেছে, শিডিউলও সেই অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং সর্বশেষ যে শিডিউল সেই অনুযায়ী আগামী 9 ডিসেম্বর সকাল 8টা 20 এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এবং একই দিনে রাত 9টায় এটার সম্ভাব্য ডিপার্চার নির্ধারণ হয়েছে। ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ওনার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং বাইরে নিয়ে যাওয়া হবে কি হবে না এটা সম্পূর্ণ ডক্টরের এখতিয়ারভুক্ত। তো ওনাকে যদি ওই সময় অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই এখান থেকে ফ্যাসিলিটেট করা হবে এবং যদি পরবর্তীতেও শিডিউলের পরিবর্তন আসে সেই অনুযায়ী বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা হবে ইনশাআল্লাহ। এর আগে রোববার বিকেলে পৈতৃক নিবাস ধানমন্ডি থেকে এভার কেয়ারে আসেন ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে নিজ শাশুড়ির চিকিৎসার পুরো বিষয়টি সমন্বয় করছেন তিনি। মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, এদিন বেগম জিয়ার সিটি স্ক্যান সম্পূর্ণ হলে রিপোর্ট স্বাভাবিক আসে। তানজিলা খান মিম, এখন ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণার, রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকের কথা ছিল, সেটি কি সম্পূর্ণ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি প্রথমত আমরা তানজিলার যে আসলে সংবাদটি শুনছিলাম সেখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু ছিল, তবে তার পাশাপাশি যে বৈঠকের কথা বলছেন সেই বৈঠকটি কিন্তু গতকালকে রাতে অনুষ্ঠিত হয়নি বলে কিন্তু এখন পর্যন্ত যে আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে বৈঠকের পাশাপাশি কিন্তু গতকাল তার সিটি স্ক্যানের যে রিপোর্টটি রয়েছে এবং এন্ডোস্কোপির যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু আবারও আজ এভার কেয়ারের যে
চিকিৎসকরা রয়েছেন এজএডএম জাহিদের সাথে কিন্তু তারা বসবেন এবং সেগুলোকে কিন্তু রিভিউ করা হবে বা সেগুলো নতুন করে আবারও পর্যবেক্ষণ করা হবে, তার শারীরিক অবস্থার কি উন্নতি হচ্ছে কিনা সেগুলো নিয়েও কিন্তু আজ বসার কথা রয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, এই ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর জন্য কিন্তু গত প্রায় ১৫-১৬ দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এভারকেয়ারের সামনে জড়ো হতে, শুধুমাত্র দলীয় বা সাংগঠনিক নেতাকর্মীরা নয়, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু পুরো দেশ যাচ্ছেন। এবং তার পাশাপাশি বিএনপির দলের পক্ষ থেকেও কিন্তু গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিভিন্ন দোয়া মাহফিল যেমন অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন উপাসনালয়েও কিন্তু প্রার্থনা চলছে। এবং তার পাশাপাশি যদি তার শারীরিক বর্তমান অবস্থার কথা আসলে জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয় শুধুমাত্র তাহলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে বিমানটি আসার কথা জার্মানি থেকে, সেই বিমানটিতে কিন্তু করে তিনি যেতে পারবেন এমনটি কিন্তু বারংবার নিশ্চিত করা হচ্ছে। এবং তার পাশাপাশি আগামী ৯ তারিখ, অর্থাৎ যদিও গত পরশুদিন বিমানটি আসার কথা ছিল, তবে বিভিন্ন জটিলতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই বিমানটি আসতে কিছুটা কালক্ষেপণ হয়েছে এবং কাতার থেকে নয়, জার্মানি থেকে বিমানটি আসছে ৯ তারিখ। সেটি কিন্তু অর্থাৎ আগামীকাল সকালে বিমানটি এসে বাংলাদেশে পৌঁছবে এবং রাত ৯টার সময় কিন্তু সেই বিমানটি করে শারীরিক অবস্থার যদি অবনতি না হয় কিংবা অপরিবর্তিত থাকে বেগম জিয়ার, তাহলেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য কিন্তু তখন সেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। রাত্রে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতেও থেমে নেই বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম। এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে সামনে রেখে প্রচারণায় নামলে ভোটের মাঠে বিশেষ সুবিধা পাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনী বৈতরণী পার করার কথা বলছে বিএনপি। বাকিটা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ডাক্তার জুবাইদা রহমান যখন ৫ই ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসেন, তার একদিন আগেই আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পূর্ব ঘোষিত ২৩৭ আসন সহ মোট ২৭২ আসনের প্রার্থীরা যখন নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন, তখন খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা স্থবির প্রচারণা। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হলেও তারেক রহমানের দেশে আসা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। খালেদা জিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিদেশে, এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে ঘিরে কি নির্বাচনী প্রচারের কথা ভাবছে বিএনপি? প্রশ্ন ছিল দলটির নীতি নির্ধারকের কাছে। তারেক সাহেবের দিতে ওনাকে এসছে, এই সমীকরণ করাটা ঠিক হবে না। উনি আসছেন ওনার যে দায়িত্ব, উনি দায়িত্ব পালন করার জন্য, শাশুড়ির প্রতি দায়িত্ব সে পালন করার জন্য আসছেন। এখানে কোনো রাজনীতির কোনো সমীকরণ নেই। উনি আসার পরে আমাদের তৃণমূল নেতারা অনেক উৎসাহী হয়েছে, এটা ঠিক, কিন্তু উনি রাজনীতিতে আপাতত নাই। তারেক জিয়ার অনুপস্থিতি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, এমন পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের সদস্য হিসেবে জুবাইদা রহমানকে সামনে রাখলে নির্বাচনী প্রচারে তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে কাল বিলম্ব না করে জুবাইদা রহমানকে রাজনৈতিক পরিসরে সক্রিয় করার পরামর্শ তার। ওনার কাছে তো কোনো ম্যাজিক লন্ঠন নাই, কোনো বিরাট কোনো হঠাৎ করে রাতারাতি এসে সব বদলে দেওয়ার মতন কোনো ম্যাজিক তার কাছে নেই। অর্থাৎ তাকে সক্রিয় হওয়ার জন্য, তার নেতৃত্ব, তার প্রকাশ দেখানোর জন্য পরিসরটা তৈরি করতে হবে। এখন দল হিসেবে যদি বিএনপি সেই পরিসরটা বাকি যে অল্প সময়টা আছে সেই সময় তৈরি করতে পারে, তাহলে তার একটা প্রভাব নিশ্চয়ই থাকবে। এবং আমি মনে করব যে যদি সেটা তাদের পরিকল্পনায় থেকে থাকে, তাহলে সেটা কালকে থেকেই শুরু করা না, আজকে থেকেই শুরু করা। অর্থাৎ সেটার জন্য আর সময় নষ্ট করলে পরে আর গুছিয়ে ওঠার সময় পাওয়া যাবে না। নির্বাচনী প্রচারণায় বিএনপির তৃণমূলে জুবাইদা রহমানের উপস্থিতি নিয়ে প্রত্যাশা থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন, চলতি মাসেই দেশে ফিরবেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করবে বিএনপি। তারেক সাহেব আসবে, তারেক সাহেবের নেতৃত্ব দেবে, তারেক সাহেব ইলেকশনের নেতৃত্ব দিবে। উনি খুব দ্রুত আসতেছেন এবং আমি বলতে পারি যে নির্দিষ্ট করে বলতে পারি এই মাসে উনি আসবেন। প্রচার টিম তারেক সাহেবের অধীনে
তারা কাজ করছে এবং অতি দ্রুত তোমরা এই ডিসেম্বর শেষ হওয়ার আগেই তোমরা এইসব জিনিসগুলো দেখতে পাবা। এখন দেখার বিষয় তফসিল ঘোষণার পর কবে নাগাদ দেশে ফিরে দলের হাল ধরেন তারেক রহমান, নাকি জুবাইদা রহমানই হবেন এবার বিএনপির নির্বাচনী প্রচারে জিয়া পরিবারের প্রধান মুখ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের বছর পার হলেও এখনও স্বাভাবিক হয়নি ব্যাংক খাতের লেনদেন। প্রয়োজনেও টাকা তুলতে পারছে না বেশ কিছু ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক বলছে শিগগিরই স্বাভাবিক হবে লেনদেন, তবে অর্থনীতিবিদরা মনে করেন খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে সরকারি অর্থে সংকট কাটানোর চেষ্টা ভালো কিছু বয়ে আনবে না। নাইম কামালের প্রতিবেদন। ইসলামী ব্যাংকে টাকা রাখছি, এক জায়গায় রাখছিলাম 2 লাখ টাকা, এক জায়গায় রাখছিলাম 1 লাখ টাকা। তো টাকাটা এখন আমার দরকার, আমি ওটা চাইলে ওটা আমাকে দেয় না। 2000 দেওয়ার কথা দেয় না, ঘন্টা বা ঘন্টা দ্বারা থাকি, এরপর ফেরত চলে আসি, টাকা নাই। ব্যাংকে টাকা জমা রেখে তুলতে না পারার মতো এমন ভোগান্তি শুধু ইউসুফ আলীর না। এ চিত্র দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, অভ্যন্তরীণ দুর্বলতা ও খেলাপি ঋণে নাজুক হওয়া 5 ইসলামী ব্যাংকের 92 লাখ গ্রাহকের। এসব ব্যাংক নিয়ে সম্প্রতি গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। খেলাপি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে ঋণ বিতরণ করা হয় 18 লাখ কোটি টাকার বেশি, যার মধ্যে খেলাপির খাতায় উঠেছে প্রায় 6.5 লাখ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের প্রায় 36%। এর মধ্যে শরিয়া ভিত্তিক 5 ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও এক্সিম ব্যাংকের ঋণের 76%ই খেলাপি, যার পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে জমা রাখা অর্থের ভবিষ্যৎ নিয়ে আমানতকারীরা যখন চরম হতাশায়, তখন গ্রাহকদের উদ্বেগ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বলছে শিগগিরই স্বাভাবিক হবে অর্থ উত্তোলন প্রক্রিয়া, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে 2 বছরের মতো। যখন পরিশোধিত মূলধনের 20,000 কোটি টাকা চলে আসবে, তখন অবশ্যই গ্রাহকরা টাকা পাবে। খুব বেশি সময় লাগবে না, কারণ বাধাই ছিল যে ব্যাংক সৃষ্টি হওয়াটা। যেহেতু ব্যাংকের লাইসেন্স আমরা হস্তান্তর করে ফেলেছি, অতএব এটা এখন সময় সাপেক্ষ। কিছু টেকনিক্যাল ইস্যু, এখানে বড় কোনো আইনগত বা পরিস্থিতিগত কোনো ইস্যু নেই। একটা জিনিস হচ্ছে কি যে আপনার বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলছেন, গ্রাহকদের অর্থ ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে 35,000 কোটি টাকার বিনিয়োগে কতটুকু সংকট কাটবে তা নিয়ে সন্দিহান তিনি। আমানত রাখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার প্রয়োজন মতো আপনি সেই টাকাটা আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এই জন্যই মানুষ সঞ্চয় করে, আমানতটা রাখে। অনেকে 2,000-5,000 টাকা পর্যন্ত তুলতে পারছেন না। আমানতকারীদের যে দুর্ভোগ, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এটা তো ব্যাংক খাতটাকে আরও দুর্বল করে দিচ্ছে। তবে সরকারি বিনিয়োগে সংকট কাটার সম্ভাবনা দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক, বরং খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তার। ব্যাংক চলে ট্রাস্টের উপর। আপনি স্বাভাবিক কার্যক্রম করতে না পারা মানে হচ্ছে আপনি জনগণের ট্রাস্ট অর্জন করতে সক্ষম হবেন না, সেটারই কিন্তু ইঙ্গিত। যে কারণে সরকার যে টাকাটা ব্যয় করবে এই ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য, প্রকৃতপক্ষে সেই টাকাটুকুই ভবিষ্যতে উঠে আসার জন্য আমি মনে করি একটা সংখ্যা হিসাবে থাকছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমানতের অর্থের ওপর মুনাফা পাবেন গ্রাহকরা। নাইম কামাল, এখন, ঢাকা। দেশের বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত তেল লিটারে 6 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া খোলা তেলের দাম 7 টাকা, পাম অয়েল 16 টাকা ও 5 লিটার বোতলের দাম 33 টাকা বাড়ানো হয়েছে। রাতে ভোজ্য তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আজ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেল লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার 176 টাকা করা হয়েছে, আর 5 লিটার বোতল 955 টাকা ঠিক করা হয়েছে। হিলি স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। রোববার বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে ঢোকার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের 30 টন পেঁয়াজ হিলি বন্দরে
প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের মধ্যপ্রদেশ থেকে আমদানি হয়েছে। প্রতি টন পেঁয়াজ 245 মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানি করা এসব পেঁয়াজ 50 থেকে 55 টাকার মধ্যে বিক্রি হবে। এদিকে 3 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 60 টন পেঁয়াজ। রোববার সন্ধ্যা 6টার দিকে 2টি ট্রাক ভর্তি পেঁয়াজ পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। গত বছরের চেয়ে 2024-25 অর্থবছরে বেনাপোল বন্দরের রেলপথে আমদানি কমেছে 29,000 মেট্রিক টন। 5 আগস্টের পর বাণিজ্যে একাধিকবার নিষেধাজ্ঞা, রেলের দুর্বল অবকাঠামো আর ভিসা জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। রিপন হোসেনের প্রতিবেদন। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে রেল ও সড়ক পথে আমদানি রপ্তানি বাণিজ্য হয়। তবে 2024 সালের 5 আগস্টের পর ভারত সরকারের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ায় অনেক পণ্যই আমদানি করতে পারছে না আমদানিকারকরা। পাশাপাশি রেলের দুর্বল অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। রয়েছে ভারতের ভিসা জটিলতাও। 2023-24 অর্থ বছরে ভারত থেকে রেলের ওয়াগন দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল 41,000 টন। নানা প্রতিবন্ধকতায় 2024-25 অর্থ বছরে কমে দাঁড়িয়েছে 12,000 টনে। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নয়নে দুদেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। রেলে পণ্য আমদানি করার ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেই উন্নয়ন আসলে বেনাপোলে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এই পণ্য আনলোড করতে গেলে নোয়াপাড়া অথবা চেঙ্গুটিয়া এই সমস্ত এলাকায় গিয়ে পণ্য আনলোড করতে হয়। এতে ব্যবসায়ীদের বিড়ম্বনার শিকার হতে হয়। যেহেতু আমদানি টোটালি কমেছে অনেক হারে, যার কারণে এগুলো এখন বাইরে রাখে, যানজট না থাকার কারণে বাইরে রাখে আসতেছে। আর তাছাড়াও ডলার সংকটও আছে আমাদের দেশে। বেনাপোলের সেকেন্ড লাইন যখন করা হলো, তার পাশে কিন্তু মানে কাদা, এগুলো ঠিক করতে হবে। বেনাপোলে মাল ক্লিয়ারেন্সের পরে এই পণ্য চালানগুলো এখানে আনলোড করে দ্রুত ডেলিভারি দেওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের মাল এখান থেকে ট্রেনে করে আমরা সরাসরি পাঠাতে পারবো। অতএব এই ফ্যাসিলিটি আজ হোক কাল হোক এটা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে রেল এবং কাস্টমকে আরও ফ্লেক্সিবল হতে হবে। 2 বছর আগে রেলে পণ্য রপ্তানির অনুমতি হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। রেলে রপ্তানি বাণিজ্য চালু হলে কমবে খরচ, বাড়বে রপ্তানি। এর জন্য বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণেরও দাবি উঠেছে। এইটা পরিপূর্ণ চালু না হওয়ার কারণে আমদানিকারকরা উৎসাহিত হচ্ছে না। এই বন্দরের যে আইটি হবে রাজস্ব আয়, তার 20% যদি অংশ আমাদের এই অঞ্চলে অবকাঠামো এবং কন্টেইনার টার্মিনাল, শেড এবং অন্যান্য পারপাস যদি খরচ করা হয়, তাহলে বাংলাদেশের এই বন্দরের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যেতে পারে। দ্রুত পণ্য খালাসে রেল স্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। রেলে আমদানি কমার কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে ভিসার একটা সম্পর্ক ছিল, এই ভিসা বন্ধ হওয়াতেই আমদানি কম হয়েছে, যার জন্য এই পণ্যগুলো আমাদের আমদানি হচ্ছে না। আর আমাদের এখানে ট্রেন থেকে পণ্য নামানোর যে ইকুইপমেন্ট দরকার, সেগুলোর কিছু স্বল্পতা রয়েছে। আমরা ইতিমধ্যে যে ইকুইপমেন্টের নতুন যে টেন্ডার, সেখানে আমরা যে ওয়াগন যেগুলো আসে সেগুলো ধরার জন্য, সেগুলো থেকে মালামাল নামানোর জন্য আমাদের রিস স্টেকার বলে এই ধরনের যন্ত্রপাতি সরবরাহের জন্য আমরা সুপারিশ করেছি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে। ভারতের নিষেধাজ্ঞা ও ভিসার জটিলতা সহ নানা কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড সহ তামাক আমদানি বন্ধ রয়েছে। রপ্তানি বন্ধ রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্রের। এখন যশোর। শীতকালীন তাজা সবজিতে এখন ভরপুর গ্রামীণ হাট বাজার। ফুলকপি, পাতাকপি ও শিমসহ সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির, সেই সঙ্গে দামও কম। সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মোজাহিদ আল মুন্না। মুন্না, শীতকালীন সবজির দাম কম থাকায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজ কত দামে কোন সবজি বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি আপনাকে জানিয়ে রাখি যে মেহেরপুরে কিন্তু শীতকালীন যে সবজি তার সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু একেবারে সস্তা। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 70 টাকার উপরে ছিল। ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে সর্বোচ্চ 30 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 40 বা 50 টাকা ছিল।
পাতাকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, সিম প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 100 টাকার উপরে ছিল। এছাড়াও সব ধরনের সবজি সরবরাহ বেড়ে যাওয়াতে দাম কিন্তু নিম্নমুখী। আমি যদি প্রতি পিস লাউ আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা, প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, সাদা শাক 35 থেকে 40 টাকা, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, প্রতি কেজি মূলা মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, প্রতি কেজি টমেটো যেটা আপনার চালানের সেটি বিক্রি হচ্ছে 40 টাকা এবং দেশি সেটা 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সব ধরনের সবজি, বিশেষ করে যেগুলো মেহেরপুরের উৎপাদিত সবজি, সেগুলোর দাম কিন্তু একেবারেই নিম্নমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শীতকালীন সবজি সরবরাহ বেড়ে যাওয়ায় কিন্তু দাম নিম্নমুখী। তবে কিছুটা চড়া কিন্তু পেঁয়াজের বাজার। মেহেরপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে যেটি পুরাতন পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা খুচরা, এবং নতুন পেঁয়াজ কিন্তু মেহেরপুর বাজারে উঠেছে। গ্রীষ্মকালীন যে পেঁয়াজটা সেটি আজ বাজারে মেহেরপুর বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, যেটি খুচরা বাজারে সর্বোচ্চ 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 60 টাকা করে, প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা করে। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু নিম্নমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, এটা সরবরাহ বেড়ে গেলে দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জন্য বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা। রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ। সবজি বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরে শীতকালীন শাকসবজির ব্যাপক সরবরাহ বাড়লেও মৌলভীবাজারে শীতে নাকাল অবস্থা স্থানীয়দের। গত 3 দিন থেকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার বর্ষাজোড়া এলাকা থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, শীতের সকালে মানুষের ভোগান্তি আসলে কেমন দেখছেন? রাত্রি আপনাকে শীতের সকালের শুভেচ্ছা। জানেন যে মৌলভীবাজার জেলা হচ্ছে হাওর, বিল এবং পাহাড় নিয়ে গঠিত, এবং প্রতি বছরই কিন্তু মৌলভীবাজার জেলায় আগাম শীত অনুভূত হয়, বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কারণে। এখানে বৃষ্টিপাতও আগে হয় এবং সেখানে শীতের প্রকোপ বাড়ে। গত 3 দিন থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল আবহাওয়া অফিস 11 ডিগ্রি সেলসিয়াস গত 2 দিন তাপমাত্রা রেকর্ড করেছে, এবং আজকে সেটা বেড়ে 12.3 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এবং এই এক সপ্তাহ ধরেই বলা যায় যে মৌলভীবাজারের তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি এবং 12.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এবং কখনো কখনো সকাল হলে বা দুপুর পর্যন্ত প্রচন্ড কুয়াশা পড়ে, এবং এই কুয়াশার কারণে কিন্তু মানুষ খুবই ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, সিএনজি চালক যারা রয়েছেন, তারা খুবই সমস্যার মধ্যে পড়েন এবং কাজে যেতে তাদের ভোগান্তি হয়। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে স্কুল, কলেজ বা নার্সারি বা নার্সিং এ যারা পড়েন, তারাও কিন্তু তার অফিসে যেতে দেরি হচ্ছে, স্কুল কলেজে যেতে দেরি হচ্ছে। এছাড়াও যারা দিনমজুর রয়েছেন, বিশেষ করে এখন ধান কাটার মৌসুম চলছে, তারাও কুয়াশার কারণে ধান কাটতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে শীতের প্রকোপ বাড়ার কারণে সাধারণ মানুষও খেটে খাওয়া মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং কারণে শীতজনিত কারণে কিন্তু হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগী বাড়তে দেখা গিয়েছে। বিশেষ করে 250 শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে কথা যদি বলি, সেখানে প্রতিদিনই বহির্বিভাগে 800 থেকে 1000 রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ইনডোরে ভর্তি হয়ে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং প্রতিটি শিশু রোগীরা প্রতিটি সিটেই কিন্তু 3 থেকে 4 জন করে ভর্তি দিতে হচ্ছে, এবং জেনারেল যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে তাদেরকে নিচে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই রোগী বাড়ছে। এছাড়াও জেলার সবগুলো উপজেলা হাসপাতালগুলোর রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে বলা যায় যে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে মৌলভীবাজারে জনগণের ভোগান্তি বাড়ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। রাত্রি। স্বল্প খরচ ও অল্প সময়ে ভালো ফলন হয় কৃষকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে।
এছাড়া সয়াবিন তেলের বিকল্প হিসেবে সরিষার তেলের ব্যবহার বাড়ায় বৃদ্ধি পেয়েছে সরিষার আবাদ। চলতি রবি মৌসুমে ফরিদপুরে 160 কোটি টাকার বেশি সরিষা উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। ফরিদপুরে বাতাসে এখন সরিষার গন্ধ। 9টি উপজেলার বিস্তীর্ণ মাঠে দুলছে সবুজ ও হলুদ সরিষা গাছ। জেলায় 14 জাতের সরিষার আবাদ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চাষ হয়েছে বাড়ি 14 জাতের সরিষা। চলতি রবি মৌসুমে আবহাওয়া সরিষা চাষের জন্য বেশ উপযোগী। স্বল্প সময় ও কম খরচে বাড়তি আয়ের আশা চাষিদের। জেলার প্রায় সব স্থানেই কম বেশি সরিষার আবাদ হয়। তবে ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারী, নগরকান্দা ও সালথা উপজেলায় আবাদ বেশি। ফলনও খুব ভালো দেখা যাচ্ছে। যদি আবহাওয়া পক্ষে থাকে তাহলে বাম্পার ফলন হবে। বছর তেল কিনে খাওয়া লাগে না, এই জন্য আমরা সেটা বলি। অল্প দিন করে আবার ধান লাগাবো, ধান সরষা পানি দেওয়ার মাত্রই বুনে দেয়, আল্লাহর মধ্যে খুব ভালোই হয়। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ভাজ্য তেলের আমদানি করতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। ফলে সরিষা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারের তরফ থেকে নির্দেশনা রয়েছে। সরকার প্রতি বছর ভোজ্য তেল আমদানির জন্য প্রায় 2800 থেকে 3000 কোটি টাকা ব্যয় করতে হয়, যার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এখানে খরচ হয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে সরিষার তেল যেগুলো আমরা ব্যবহার করি, এটা অত্যন্ত একটি পুষ্টি মানসম্মত খাবার বা পুষ্টির মানসম্পন্ন একটি তেল। চলতি বাড়ি মৌসুমে ফরিদপুরে 14,500 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা থেকে 20,000 টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মূল্য 160 থেকে 165 কোটি টাকা। এখন ফরিদপুরের সরিষা চাষিদের মুখে যখন খুশির ঝিলিক, তখন দিশেহারা বরগুনার পান চাষিরা। কারণ হিসেবে বলা হয়েছে ঋণের বোঝা, উৎপাদন ব্যয় আর বাজার দর নিয়ে অস্থিরতা। ঋণ পরিশোধ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে পান রপ্তানির পথ খুলে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আর জানাচ্ছেন সুজন আকন। বিয়ে বাড়ি থেকে অতিথি আপ্যায়ন, আড্ডা কিংবা ধর্মীয় উৎসব, সবখানিয়ে যেন অপরিহার্য মুখরোচক সুস্বাদু পান। পেট না ভরলেও অনেকেরই মনের ক্ষুধা মেটায় এই পান। বরগুনায় চলতি মৌসুমে পানের ফলন আশানুরূপ হয়েছে, তবে ন্যায্য দাম না পেয়ে চরম হতাশায় চাষিরা। উৎপাদন ব্যয় কয়েক গুণ বাড়লেও বিক্রির সময় মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ফলে ঋণ পরিশোধ ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বর্তমানে এই যে পান কৃষক যারা আছে, তারা প্রত্যেকেই আসলে মন্দার ভিতরে যাইতেছে, সবারই আর কি, ভালোর ভিতরে কেউই নাই। লেবার খরচ দিয়ে এত বড় পালা সম্ভব না, কারণ গত বছরও যেরকম আসছিল ওইরকমও যদি থাকতো পানের বাজার, তাইলে মোটামুটি চলা যাইতো। সরকারিভাবে যদি কোনো এনজিও যদি সুদ কম হারে আমাকে সাহায্য করতে হলে আমরা একটু আগে যাইতাম, আর তো বর পালা সম্ভব না। জেলা কৃষি বিভাগ বলছে এবছর বরগুনায় 6টি উপজেলায় প্রায় 411 হেক্টর জমিতে পানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় এবং পাইকারি দরে ধস নামায় শুধু কৃষকরাই নয়, লোকসানে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। কৃষকের চলতে কষ্ট হয়, আমাদের চলতে কষ্ট হয়, কেন এখন পান এখন সব জায়গায় পাওয়া যায়। 7টা 8টায় খোলা পড়ে, রাত 10টায় বন্ধ করি, এতে 4000 টাকা বেচতে কষ্ট হয়। চাষি ও ব্যবসায়ীদের এই সংকট কাটাতে প্রয়োজনীয় সহায়তা এবং আধুনিক প্রযুক্তি ভিত্তিক চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগ কর্মকর্তা। আমরা কেন্দ্রীয় প্যাকিং হাউসের সাথে কথা বলেছি, এখানে কিছু প্রগতিশীল কিছু কৃষক আছে, ওনাদের সাথে কথা বলেছি। আমরা চেষ্টা করতেছি বরগুনার পানটাকে যেন আমরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি, এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গত বছর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনার 184 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবছর বাজার দরের পতন চাষিদের ফেলেছে আরও সংকটে। সুজন আকন, এখন বরগুনা। নওগাঁ ও নাটোর আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। তবে সড়কটিতে ট্রাক, অটোরিকশা সহ অন্য যানবাহন চলাচল করলেও শুরু হয়নি যাত্রীবাহী বাস চলাচল। এ রুটে বাস সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও হবে 2 জেলায়। আব্বাস আলীর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত।
নওগাঁ থেকে পার্শ্ববর্তী জেলা নাটোরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ২ বছর আগেও সড়ক পথে এই দুই জেলার মধ্যে ছিল না কোনো যোগাযোগ ব্যবস্থা। নওগাঁ আত্রাই নাটোর মহাসড়কের জন্য ২০০৫ সালে মন্ত্রণালয় থেকে ডিপিপি অনুমোদন দেওয়া হয়। এরপর ২০০৭ সালের জুন মাসে নওগাঁ সান্তাহার রোডের ঢাকার মোড় থেকে নাটোরের নলডাঙ্গা পর্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়। এরপর কয়েক ধাপে ২০২৩ সালে আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হলে চলাচলের উপযোগী হয়। তবে আঞ্চলিক এই মহাসড়কটি হওয়ার পর এখনও চালু হয়নি কোনো বাস চলাচল। অটোরিকশা ও প্রাইভেট কার এবং ট্রেনই চলাচলের একমাত্র ভরসা। এতে সময়, শ্রম ও অর্থ খরচ হয় বেশি। ট্রেন যাতায়াত হয় নাটোরে, কিন্তু ট্রেন তো সময় মতো পাওয়া যায় না। আপনার যদি বাস যদি আমাদের যেটা আপনার মহাসড়ক হয়েছে মহাসড়ক দিয়ে যায় তাহলে সময় কম লাগবে এবং ভাড়াও কম লাগবে। নওগাঁ থেকে নাটোরের দূরত্ব কমে যেত এবং টিকিট যেটা ভাড়া সেটাও কমে যেত। নওগাঁ, রানীনগর ও আত্রাই উপজেলায় ৫২টি বাস চলাচল করত একসময়। তবে ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। এতে বাসের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বেকার হয়ে পড়েন। নওগাঁ নাটোর রুটে বাস চালু হলে অন্তত ৫০০ মালিক, চালক ও শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। নওগাঁ নাটোর বাস চলাচল হইলে অন্ততপক্ষে ২০০ থেকে ৩০০ লোকের কর্মসংস্থান হবে। এখন বর্তমানে যে অবস্থাটা, অনেক শ্রমিক বেকার হয়ে আছে। বাসস্ট্যান্ড না থাকায় নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কে বাস চালু সম্ভব হচ্ছে না বলে জানায় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড নির্মাণে জায়গা সিলেকশনের কাজ চলছে বলে জানান পৌর প্রশাসক। পার নওগাঁতে যদি আমাদেরকে একটা জায়গা দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক যেটা হয়েছে ঢাকা মোড় থেকে, যেটাকে বলা হয় ঢাকার মোড়, এখান থেকে আমরা সরাসরি পাননওগাঁ থেকে ঢাকার মোড় দিয়ে আমরা নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কটা ব্যবহার করে আমরা রায়নগর আত্রাইয়ের জনগণকে আমরা এই সাপোর্টটা দিতে পারবো। কিন্তু সেখানে নতুন করে ঢাকা বাস স্ট্যান্ডের জন্য আলাদা জায়গা দেওয়ার সুযোগ নাই। আমাদের যেটা ভাবতে হবে আগে যাত্রী সুবিধা, কিন্তু আমরা তো আসলে বিভিন্ন বিষয়ে এখানে স্টেক হোল্ডাররা জড়িত, ব্যবসায়ীরা জড়িত, বাস মালিক সমিতি, মানে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কে বাস চালু হলে দুই জেলার ৬ উপজেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনমানও পরিবর্তন হবে, এমনটাই বলছেন স্থানীয়রা। এখন নওগাঁ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। সপ্তাহ পেরোলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বন্যা ও ভূমিধস কবলিত ইন্দোনেশিয়ার জনজীবন। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছে প্রশাসন। বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে। এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে দেশটিতে ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যতদূর চোখ যায় শুধু দেখা মিলবে ক্ষতচিহ্ন আর ধ্বংসলীলা। মাইলের পর মাইল জুড়ে ভেঙে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা লাখ লাখ মানুষ। বিধ্বস্ত এই চিত্রগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার। নভেম্বরে মালাক্কা প্রণালীতে আঘাত হানে বিরল এক ঘূর্ণিঝড়। এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সর্বোচ্চ প্রাণহানির সাক্ষী হয় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। দুর্যোগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জনজীবন। অনেক স্থানে দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে পানিবাহিত নানা রোগ। এছাড়া দুর্যোগের কারণে বেহাল দশা সুমাত্রা দ্বীপের হাসপাতালগুলোর। Walaupun kita tahu ini bencana yang luar biasa, habislah semuanya. এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ধীরে ধীরে ফিরতে শুরু করেছে মানুষ। কাদামাটি ও ধ্বংসস্তূপ সরাতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে স্থানীয়রাও। অনেক স্থানে পানিবাহী ট্রাক থেকে খাবার পানি সংগ্রহ করছে সাধারণ মানুষ। Yang keruh itu air sungai itu, ya udah kami masak, itulah yang kami makan, walaupun rasanya agak asam-asam gitu. এছাড়া দুর্যোগ কবলিত আরেক দেশ শ্রীলঙ্কা পুনর্গঠনে ত্রাণ পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ক্ষতিগ্রস্তদের কাছে এগুলো পৌঁছে দিতে কাজ করছে দেশটির সেনাবাহিনী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আশাবাদী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। අපිට මේ මුදල් ප්‍රමාණයක් ඊයේ අපි පාර්ලිමේන්තුවට ඉදිරි පාර්ලිමේන්තුවේ කිව්වා ලොකු මුදලක් වෙන් කළ ජනතාවට සහන දෙන්න ඕන කියලා। এদিকে ঘূর্ণিঝড় ডিটোয়া কবলিত শ্রীলঙ্কায় নতুন করে ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। রোববার বিভাগটি জানায় মৌসুমী ঝড়ের কারণে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দ্বীপ দেশটির বিভিন্ন এলাকায়। অর্ণব প্রসাদ,
এখন বিশ্ব। যুদ্ধে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গাজাবাসী। টিকে থাকা মসজিদ সহ ঐতিহাসিক স্থাপনার অবশিষ্টাংশ বাঁচিয়ে তুলতে চাইছে তারা। ফিলিস্তিনিদের আশা একদিনই গাজা উপত্যকা ফিরবে আগের রূপে। তবে নির্মাণ সামগ্রীর আকাশচুম্বী দামে পুনর্নির্মাণ সম্ভব হচ্ছে না এসব স্থাপনার। বাকতে জানাচ্ছেন তানভীর জনি। ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকা রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। প্রাণহানি ছাড়িয়েছে ৭০,০০০। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। কাগজে কলমে যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই ইসরায়েলিদের আগ্রাসন। চরম খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বোমার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে গাজার বহু শতাব্দীর ইতিহাস। হামাস নির্মূলের নামে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে রক্ষা পায়নি গাজার মসজিদ সহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। লুট হয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে উসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত কয়েক হাজার বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গাজার ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে ঐতিহাসিক উমারি মসজিদ। ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এই মসজিদটি প্রায় ১৪০০ বছরের পুরনো। মসজিদটিতে ৩,০০০-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। প্রাচীন স্থাপত্য, সুউচ্চ মিনার আর প্রার্থনার স্থানগুলো এখন মাটি চাপা পড়েছে। বোমার আঘাতে গাজার আকাশচুম্বী মিনারগুলো হয়ে গেছে নিশ্চিহ্ন। এখন ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসে আজানের ধ্বনি। ক্ষতিগ্রস্ত উমারি মসজিদের টিকে থাকা শেষ চিহ্নটুকু এখন সংরক্ষণ করে রাখছে গাজাবাসী। ধ্বংসের মুখে টিকে থাকা অবশিষ্ট অংশগুলো সংরক্ষণ করছেন তারা। ভবিষ্যতে স্থাপনাগুলোকে আবার আগের রূপে ফিরিয়ে আনার আশা তাদের। قبل الحرب قمنا بأعمال إعادة ترميم وصيانة لهذا المكان الهام وكان يستقبل الكثير من الوفود الأجنبية والمحلية في هذا المكان الهام। এই মসজিদের নিচে হামাসের সুড়ঙ্গ ছিল এমন অভিযোগ তুলে সেটিকে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা। তবে স্থানীয়রা বলছেন এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করতে বহু বিদেশি পর্যটক আসত। ঐতিহাসিক এই স্থাপনাটি এখন ইট পাথরের ধ্বংসস্তূপ। جامع العمري هذا طبعا له اثر نفسي في كل نفس انسان فلسطيني. فاحنا والله يعني حزينين جدا يعني على انه المصاب هذا اللي صار في المسجد. كما ترى في الصوره يعني الحائط هذا الحائط الجنوبي تم تدميره بالكامل. المئذنه تم تدميرها بعد ان تم ترميمها منذ اكثر من 70 عام. ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১৩০০ শতকের একটি স্থাপনাও। সেখানে থাকা একটি জাদুঘরের সব সম্পদ নষ্ট হয়ে গেছে। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো রক্ষায় প্রায় $13.5 কোটি ব্যয়ে পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইউনেস্কো। تقدر بحوالي $133 مليون لإعادة ترميم فقط المواقع والمعالم الأثرية وليس كافة المنشآت الثقافية والتراثية في قطاع غزة. গাজার বাসিন্দারা ভুগছে তীব্র খাদ্য সংকটে। নিত্যপণ্য কেনার সামর্থ্য নেই তাদের। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। নিজের ঘরবাড়িও ঠিক করতে পারছেন না অনেকে। এর মধ্যে এসব ঐতিহাসিক স্থাপনা পুনর্নির্মাণ তাদের কাছে বিলাসিতার শামিল। তানভীর জানি, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। আচমকাই বন্ধ এসএ গেমস। আয়োজক দেশ পাকিস্তানের প্রস্তুতি ঘাটতি আর নিরাপত্তা ইস্যুতে 22 মাস পিছিয়ে 2027 নভেম্বরে নেওয়া হচ্ছে গেমসের সূচি। এমন সিদ্ধান্তে স্থবিরতা নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিদায় নিয়েছেন সাঁতারের মিশরীয় কোচ। থেমে আছে টেবিল টেনিসের ক্যাম্প। একই অবস্থা ব্যাডমিন্টন ও বক্সিংয়েও। ক্রীড়াঙ্গনের স্থবিরতার খবর জানাবেন জুবাইর আহমেদ। এই টাইমে ক্যাম্পটা অফ হয়ে গেলে এটা আমাদের এই ফ্লোটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় ক্যাম্প যদি আবার শুরু করে তো মনে হয় সবাই খেলার মধ্যে আবার ফিরে আসবে এবং আমরা খেলাটা ধরে রাখতে পারবো। কদিন আগেই দেশের হয়ে এনে দিয়েছিলেন পদক। খেলার ধারায় এসএ গেমসেও পদকের প্রত্যাশায় ছিলেন টেবিল টেনিসের জুটি জাভেদ এবং খই খই। জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতির মঞ্চও ছিল সেটি, কিন্তু এসএ গেমস স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে টিটির ক্যাম্প। ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ী 2 তারকার কণ্ঠে তাই হতাশা। শুধু খই খই আর জাভেদ না, হতাশা নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ইভেন্টেও। সাঁতার ফেডারেশন বাড়তি ব্যয় এড়াতে এরই মাঝে বিদায় জানিয়েছে কোচ সাইদ ম্যাকডিকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানান, খরচ বিবেচনায় এখনই চালু হচ্ছে না ক্যাম্প। আমাদের যে পানিটা ফিল্টারেশন করতে হয়, এই ফিল্টারেশন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকা কারেন্টের বিল আসে। তো এটা আমাদের পক্ষে অ্যাভেল করা আসলে খুব টাফ।
তো আমরা আসলে এই মুহূর্তে যদি বড় আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট থাকে তাহলে আমরা হয়তো নেক্সট প্র্যাকটিসটা শুরু করার চিন্তা ভাবনা করবো এবং সেই রকম প্রস্তুতি আমাদের আছে। ক্যাম্প বন্ধ আছে বক্সিং ফেডারেশনেও, যদিও সাধারণ সম্পাদক কুদ্দুস খান জানালেন ব্যক্তিগত উদ্যোগে চালু আছে খেলোয়াড়দের প্রশিক্ষণ, তবে আরও একটা আন্তর্জাতিক সূচির আগে চিরায়ত ক্যাম্পের সম্ভাবনা নেই বলে জানালেন তিনি। আমরা যখন একটা গেম হয় তখন একত্রিত হই, এছাড়া আমাদের চিঠি দেওয়া থাকে সব সংস্থাকে, তারা যেন রেগুলার অন্তত প্র্যাকটিসটা চালিয়ে যায়। ফেডারেশন তো নিশ্চয়ই মনিটরিং করে, টেলিফোনে কথায় আলোচনা হয়, দিক নির্দেশনা হয়, তারা আমাদের সাথে আলোচনা করে। ব্যাডমিন্টনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনের কণ্ঠেও এসএ গেমস বন্ধের হতাশা। জানালেন গেমস বন্ধের পর কোচকেও বিদায় করতে বাধ্য হয়েছে ফেডারেশন। এসএ গেমসে আসলে আমরা করেছি 3 মাস ধরে, হ্যাঁ, এবং আমরা একটা ফরেন কোচে নিয়ে এসেছিলাম ইন্দোনেশিয়া থেকে। তো এটা একটা আনএক্সপেক্টেড যে এটা বন্ধ হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা অপূরণীয় একটা ক্ষতি হয়েছে। গেমস নির্ভর ক্যাম্প সূচির প্রবণতায় আপাতত দেশের ক্রীড়াঙ্গনে চলছে স্থবিরতা। প্রচেষ্টা থাকলেও আর্থিক ইস্যুতে নিজেদের কার্যক্রম গুটিয়ে রাখতে বাধ্য ফেডারেশনের কর্তারা। মাঠে খেলা ফেরাতে এখন নতুন সূচির উপরে নির্ভর করতে হচ্ছে তাদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। যুব হকি বিশ্বকাপে টুর্নামেন্টের শুরু থেকেই গোলের ধারাবাহিকতা ধরে রেখে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা এখন বাংলাদেশের আমিরুল। তিনি হয়ে গেছেন দলের নির্ভরতার প্রতীক। জুবারাই হতে যাচ্ছে বাংলাদেশের হকির ভবিষ্যৎ তারকা। ফারহান ইহসান জানাচ্ছেন বাকিটা। ইতিহাসে প্রথমবার হকি যুব বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলের হয়ে আমিরুলের ধারাবাহিকতা যেন শীর্ষে। শুরু থেকেই নিজের দক্ষতায় সবাইকে করেছেন বিস্মিত। গ্রুপ পর্যায়ে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে 5-3 গোলে পরাজয় সত্ত্বেও হ্যাট্রিক দিয়ে শুরু। পরে গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দল 3-0 পিছিয়ে থাকলেও আমিরুল 3টি পেনাল্টি কর্নার থেকে গোল করে 3-3 ড্র এনে দিয়েছিলেন, যা ছিল স্মরণীয় এক কামব্যাক। তবে তার আসল ঝড় শুরু হয় 17 থেকে 24তম স্থান নির্ধারণী পর্বে। ওমানের বিপক্ষে বাংলাদেশের 13-0 জয়ে আমিরুল একাই করেন 5 গোল, যা ছিল তার এই টুর্নামেন্টের তৃতীয় হ্যাট্রিক। এরপর পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আবারও হ্যাট্রিক, ফলে পুরো টুর্নামেন্টে তার ব্যক্তিগত গোল সংখ্যা এখন 15তে। হকি বিশ্বকাপে এখন একক শীর্ষ গোলদাতাও বাংলাদেশের আমিরুল। আমিরুল শুধু গোল দিচ্ছেন না, পেনাল্টি কর্নার থেকে তার স্টিক ফ্লিক, ডিয়ের ভেতর থেকে চমৎকার হিটে গোল, সময়ের চাপ সামলে গোল করার মানসিক দৃঢ়তা, তার গতি, ড্রিবলিং সবকিছুই জুনিয়র দলকে আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী করেছে। হকির র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ, তবে আমিরুলের ধারাবাহিক পারফরমেন্স এবং লড়াকু মনোবল বাংলাদেশের হকির জন্য আগামী দিনের হকির ফরওয়ার্ড লাইনে বড় আশার আলো। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন সকাল, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, মেডিকেল বোর্ড অনুমতি দিলে 9 ডিসেম্বর রাতে লন্ডন যাত্রা। থেমে নেই বিএনপির নির্বাচনী প্রচারণা, তারেক রহমানের নেতৃত্বেই জয়ের আশা, বড় ফ্যাক্টর হতে পারে জুবাইদা। তার নেতৃত্ব, তার প্রকাশ দেখানোর জন্য পরিসরটা তৈরি করতে হবে। এখন দল হিসেবে যদি বিএনপি সেই পরিসরটা বাকি যে অল্প সময়টা আছে সেই সময় তৈরি করতে পারে, তাহলে সেটা কালকে থেকেই শুরু করা না, আজকে থেকেই শুরু করা। রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছরেও স্বাভাবিক হয়নি ব্যাংক খাত, খেলাপিদের বিরুদ্ধে পদক্ষেপের তাগিদ। সরকার যে টাকাটা ব্যয় করবে এই ব্যাংকগুলোকে দাঁড় করানোর জন্য, প্রকৃতপক্ষে সেই টাকাটুকুই ভবিষ্যতে উঠে আসার জন্য আমি মনে করি একটা সংখ্যা হিসাবে থাকছে। বেনাপোল বন্দরে নিম্নমুখী রেলপথে পণ্য আমদানি, নিষেধাজ্ঞার ভিসা জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। এবং 22 মাস পিছিয়ে এসএ গেমসের নতুন সূচি 2027 নভেম্বর। পাকিস্তানের নিরাপত্তা ও প্রস্তুতি ঘাটতিই কারণ। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।